প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, চেয়ারম্যান পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাওয়ার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে প্রথম আলোর প্রধান শিরোনাম: সমঝোতার পথে ইরান যুক্তরাষ্ট্র, যুদ্ধবন্ধে একটি সমঝোতা স্মারকে ঐক্যমতের কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র, এরপর শুরু হবে চুক্তি নিয়ে আলোচনা। জুলাই মামলা যাচাই বাছাই হবে। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো যাচাই বাছাই করে দেখা হবে প্রকৃত অর্থে প্রকৃত আসামি কারা, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: ইরান যুদ্ধের সমাপ্তি ঘোষণা যুক্তরাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের ক্ষতি $31 বিলিয়ন, মার্কিন সামরিক বাহিনীর 13 সদস্য নিহত, ইরানে নিহত 3,500, সংঘাত বন্ধে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে দুই দেশ। পাকিস্তান মানবতা বিরোধী অপরাধ শাপলা গণহত্যার মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল। বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে দিল্লিতে মতবিনিময়, বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্পৃক্ততা অস্বীকার ভারতের। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: ইরানের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণার পরই হুমকি দিলেন ট্রাম্প, ওয়াশিংটনের প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান, হরমুজে প্রজেক্ট ফ্রিডম স্থগিত যুক্তরাষ্ট্রের। প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, সেবার একটি মাধ্যম, বলেছেন প্রধানমন্ত্রী। সর্বাত্মক অভিযানে সরকার দলীয় পরিচয়ও ছাড় নেই, সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: রাজনীতিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বার্তা পেলেন ডিসিরা, 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ, বাস্তব ও জনস্বার্থে সিদ্ধান্ত নিতে আহ্বান, মাঠ প্রশাসনের সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সারা দেশে মানুষের পাশে থাকার পরামর্শ। নৌপথে অপরাধ বেড়েছে 36%, তাদের আরেকটি খবর। পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর পিএকে গুলি করে হত্যা, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 5, সহস্রাধিক গ্রেপ্তার, বোলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো মাংসের দোকান। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: বিনিয়োগে আশার আলো নেই, মধ্যপ্রাচ্যের যুদ্ধে অর্থনীতির শৃঙ্খলা নষ্ট, পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ শনিবার, বুলডোজারে ঘুরিয়ে দেওয়া হলো নিউ মার্কেটের দোকান, মূল্যস্ফীতি ফের 9% ছাড়ালো। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য, তারেক রহমানকে যেভাবে গ্রেফতার এবং অমানসিক নির্যাতন করা হয়, মূল্যস্ফীতি 9% ছাড়ালো, চাপে মধ্যবিত্ত, মমতার তৈরি সংকট মোকাবেলায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন, প্রশ্নবোধক চিহ্ন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: মাছ শিকারীরাই মানুষ শিকারে, সাগর পথে মানব পাচারের রুট, কেজিতে মাছ বিক্রির মতো মাথা ধরে মানুষ বিক্রি, নাটের গুরু আন্তর্জাতিক মাফিয়া মৌলভী আব্দুর রহিম, 2 শিষ্য নানা মাঝি ও সৈয়দ হোসেনের নেতৃত্বে টেকনাফে উখিয়ায় বিশাল সিন্ডিকেট, 33 রোহিঙ্গা ক্যাম্পের শতাধিক এজেন্ট, চক্রের ছদ্মবেশের সিএনজি ও নারী ও শিশুরা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: বাতিল অধ্যাদেশ সামনে রেখে হচ্ছে মানবাধিকার কমিশন আইন, পরকীয়া থেকে পরিবার বিরোধ সব ঢুকেছে জুলাই মামলায়, অনেক ক্ষেত্রে বাদী বা ভিকটিমের সব তথ্যই ভুয়া, পূর্বশত্রুতার জেরেও দায়ের করা হয়েছে মিথ্যা মামলা, গুমের মিথ্যা অভিযোগেও দায়ের করা হয়েছে মামলা। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম: শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ, সমঝোতার দ্বার প্রান্তে দুই পক্ষ, হরমুজে প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিত, শুধু ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণ আরাগচি, ইরানে অভিযান সমাপ্ত রুবিও। আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ঙ্কর এখন সাইবার ওয়ার্ল্ড, পশ্চিমবঙ্গেও নামল বুলডোজার, নির্বাচন পরবর্তী সহিংসতায় শুভেন্দুর পিএ সহ নিহত 5। দৈনিক দেশরূপান্তরের প্রধান শিরোনাম: খাদের কিনারায় জ্বালানি খাত, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গ্যাস সংকটে ভবিষ্যৎ অন্ধকার, 2028 সাল নাগাদ দেশীয় গ্যাসের উৎপাদন কমবে 500 মিলিয়ন ঘনফুট, 2টি টার্মিনাল দৈনিক 1100 মিলিয়ন ঘনফুট এলএনজি রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারে। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: গলার কাঁটা 68 বিদ্যুৎ কেন্দ্র, রাষ্ট্রের অর্থ সাশ্রয়ে 3টি বড় চুক্তি সংশোধনের উদ্যোগ, আদানি ও জয়েন্ট ভেঞ্চার সহ বিদ্যুৎ আমদানিতে 3 মাসিক ভর্তুকি প্রয়োজন, 18,538 কোটি টাকা।
হাওরের সোনালী স্বপ্নের সলিল সমাধি, হাহাকার আর ঋণের বোঝায় দিশেহারা কৃষক। গাড়ি থামিয়ে অ্যাম্বুলেন্স যেতে দিলেন প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত, আলোচনায় তিস্তাও। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, পশ্চিমবঙ্গ ও আসামে হিন্দুত্ববাদী বিজেপি আসছে ক্ষমতায়, ভারতের আগ্রাসন রুখতে জাতীয় ঐক্যবদ্ধ। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম, মূল্যস্ফীতি আবারও 9% ছাড়ালো, যুদ্ধ বন্ধে 1 পৃষ্ঠা সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ইরান, $100 নিচে জ্বালানি তেলের দাম। বাংলাদেশ ট্রেডিংস অ্যাট $1.07 বিলিয়ন এক্সট্রা এলএনজি সাবসিডি, ডেইলি স্টারের শিরোনাম। তারপরে আছে আমার হাতে ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, কিট শর্টেজ স্টলস মিজলস টেস্টিংস। নিউজের প্রধান শিরোনাম, ইনফ্লেশন রাইজেস অ্যাগেইন। তো সাজ্জাদ ভাই, এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনাম। আমরা প্রত্যেকটা দৈনিকে আজকে যে একটি পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেটিকেই আপনার সামনে নিয়ে আসা হয়েছে, এবং গতকালকে যিনি পশ্চিমবঙ্গের বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী, তার পিএকে হত্যা করা হয়েছে এবং নিহতের সংখ্যা বেড়ে 5 হয়েছে, এবং অনেক মুসলিমদের ঘরবাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং তৃণমূল কর্মীদের সমর্থকদেরও বাড়িঘরে হামলা হয়েছে। তো এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই, যে আগামী দিনে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি হবে? আচ্ছা, প্রথমে আমরা যেই একেবারে অপ্রত্যাশিত যে কয়টি ঘটনা ঘটেছে, অর্থাৎ নির্বাচনোত্তর যে সহিংসতাগুলো ঘটেছে, তার মধ্যে অন্যতম প্রধান ছিল বুলডোজার দিয়ে গোমাংসের দোকানগুলোকে ভেঙে চুরে দেওয়া। এটা খুবই সিগনিফিক্যান্ট। অর্থাৎ, এবং দেখা যাচ্ছে রাস্তাঘাটে আপনার ওই ট্রাক থামিয়ে, মানে গরু বহনকারী যে ট্রাকগুলো, এগুলো থামিয়ে এই মারধর করছে এবং গরুগুলোকে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এটা একটা বিশেষ এক্সট্রিমিস্ট অবস্থা থেকে এই কাজটা করা হচ্ছে, এটা তৃণমূলে। এটা পরিণতিটা হচ্ছে কিন্তু খুবই ফার রিচিং। মানে আমি যেটা বলবো, যে যদি এটাকে সোশ্যাল প্রেশারটা কিংবা হিন্দুত্ববাদীদের প্রেশারটা যদি বাড়তে থাকে দিন দিন, আর সরকার যদি বাধ্য হয় এই গোমাংস নিয়ে একটা বড় মাপের, যেমন তারা বলছে যে জাতীয় গোমাতা হিসেবে স্বীকৃতি দিতে হবে, কোনো গরু এখানে বিক্রি করা চলবে না, কিংবা এটাকে জব করা তো চলবেই না। তো এই ব্যাপারটা যদি সিরিয়াসলি তৃণমূলে শুরু হয় আন্দোলন, আর সরকারও যদি বাধ্য হয় এই ব্যাপারে আইন পরিবর্তন করতে, এটা ভারতের ইকোনমিতে যে কত বড় একটা প্রেশার পড়বে সেটা হয়তো আমরা অনুমানও করতে পারছি না। কারণ ভারত হচ্ছে গোমাংস রপ্তানিতে বোধহয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টার মধ্যে ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে। অর্থাৎ অর্থনীতি যে দাঁড়িয়ে আছে তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে গোমাংস। তো এটা গেল আপনার যে রাজনীতির, যে আমরা যে ধর্মভিত্তিক যে রাজনীতিটা করি, সেই রাজনীতির একটা নেতিবাচক দিক আমরা দেখছি। আর সবচেয়ে বড় আরেকটা ঘটনা হচ্ছে যে শুভেন্দু নির্বাচিত হয়েছেন, এবং তার পিএসকে, মানে রিটায়ার্ড বোধহয়, আর ইয়াতে ছিল বিমান বাহিনীতে জব করতেন, তো তাকে যে একেবারে গুলি করে হত্যাটা, এটা খুবই অ্যালার্মিং। এটা হতে পারে ব্যক্তি আক্রমণ হয়তো করেছে, কিংবা রাজনৈতিক আক্রমণ, আমরা এখনো কিছু জানি না, কিছু আসছে না মাধ্যমে। যদি এটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে বোঝা যাবে যে তৃণমূলের যে রাজনৈতিক কর্মীরা, তারা এটাকে মেনে নিতে পারছে না, তারা বরং আরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে, যেই ব্যাপারটা আরও সাংঘর্ষিক করে তুলতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিকে। এখন কথা হচ্ছে যে এই দ্বিতীয় প্রশ্নটা বোধহয় ছিল এরকম, যে ওখানকার যে রাজনৈতিক পরিবর্তন আসলো, তার প্রেক্ষিতে বাংলাদেশে এটার পরিবর্তনটা কেমন হবে। এটা আসলে বাংলাদেশে এখন কি পরিবর্তন আসবে, তার চেয়ে বড় কথা, অলরেডি বাংলাদেশের আচরণ কিংবা বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি 5 আগস্ট পরবর্তী, তার একটা ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়েছে বলে মোটামুটি সব বিশ্লেষণই আসছে। অর্থাৎ সীমান্ত যেই জেলাগুলো আছে, সেই জেলাগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের যে জামাত ইসলাম এর যে বেশিরভাগ আসনগুলো সীমান্তবর্তী জেলা থেকে নির্বাচিত হয়েছে। ঠিক অনুরূপভাবে ভারতেও যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে, আসনগুলোতেই আপনার বিজেপি জয়লাভ করেছে। অর্থাৎ অনেকেই বলছে যে এটা একটা কাইন্ড অফ রিপারকেশন, যে বাংলাদেশে যেহেতু ভারত বিদ্বেষ
5 আগস্টের পরে প্রকাশ্যে তো আগে ছিল ভারত নির্ভরশীলতা, 5 আগস্টের আগে এক পেশে নির্ভরশীলতা, 5 আগস্টের পরে হয়ে গেছে ভারত বিদ্বেষ প্রকাশ্যে প্রচার এবং প্রকাশ করার একটা মানে প্রবণতা। তো অনেকেই অনেক মূল্যায়নে আসছে যে দেখলাম যে এর প্রেক্ষিতে রিপারকাশন হিসেবে ভারতেও হিন্দুত্ববাদী বিজেপিকে জনগণ জিতিয়েছে। এটা শুধু একটা কারণ বললে হবে না, কারণ এর আগে আইন করে যেভাবে আপনার ভোটাধিকার হরণ করা হয়েছে এবং পুশিন করা হয়েছে প্রচুর পরিমাণে, এটা তো ডিরেক্ট ইম্প্যাক্ট ভোটিংয়ে। অর্থাৎ আপনি যদি 60-70 লাখ ভোটারকে আপনি ডিসএনফ্র্যাঞ্চাইজ করেন, তাহলে কি হচ্ছে, এই ভোটারগুলো যাচ্ছে না, নির্দিষ্ট সংখ্যক দিতে পারছে না। এটার ইম্প্যাক্টটা তার পরিবারে পড়ছে, তার আত্মীয় স্বজনের উপর পড়ছে, তার বন্ধু বান্ধবের মধ্যে পড়ছে। ফলে এই যে তৃণমূলকে ভোট দিতে না পারাটা বড় একটা অংশ, এইটাও ইম্প্যাক্ট ফেলছে। আবার বাংলাদেশে যে মানে 5 আগস্ট পরবর্তী যে ভারত বিদ্বেষ কিংবা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ইসলামপন্থীদের একটা অবস্থান, সেই সব কিছু মিলিয়ে কিন্তু আপনার যে বিজেপির যে জয়, এটা হয়েছে। আর আরেকটা যদি আমরা দেখি ঐতিহাসিকভাবে, যদি আমরা আরেকটা ব্যাপার এখানে আনতে পারি, যেমন দুর্গেরও পতন হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে টানা এখানে ছিল, ফলে মানুষের মধ্যে কিন্তু এই যে বেকারত্ব কিংবা আপনার সোশ্যাল সিকিউরিটির আওতাভুক্ত না হতে পারা, এবং আপনার দেখবেন যে এডুকেশনে পিছিয়ে থাকা, ভালো এডুকেশন না পাওয়া, এই সব কিছু মিলিয়ে এই দুই বাংলার এটা ছিল বাস্তবতা। ফলে মানুষ কিন্তু পরিবর্তনটা চায়। ফলে আমার কাছে মনে হয় যে এই প্রেজেন্ট টাইমে যে নেতা আছে কিংবা সরকার আছে, সেই সরকার আমার আশা পূর্ণ করতে পারছে না। যদিও স্লোলি কিছু না কিছু পরিবর্তন আসে, তারপরেও তাদের মধ্যে একটা, জনগণের মধ্যে একটা প্রত্যাশা বাড়তে থাকে। আর লাস্ট যে কারণটা বলবো, ধর্মীয় সেন্টিমেন্ট সারা বিশ্বেই একটা ট্রেন্ড হিসেবে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে এটা বাংলাদেশে ভবিষ্যতে একটা বড় প্রভাব ফেলবে মনে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন যেটি আমার দৃষ্টি পেয়েছে, মোদি বিরোধীরা নিশ্চিহ্ন একদলীয় শাসনে ভারত। তো কি বলছে এক্স্যাক্টলি? মোদি বিরোধীরা নিশ্চিহ্ন একদলীয় শাসনের দিকে ভারত। আর এটাকে এটা নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। নিউ ইয়র্ক টাইমস এটা বিশ্লেষণটা, এই ধরনের বিশ্লেষণ করে কিন্তু আবার বলা হয় যে কমিশনড রিপোর্ট। কারণ মোদি বিরোধীরা নিশ্চিহ্ন, এটা কি এত সহজ? অর্থাৎ ভারতে হচ্ছে বিজেপি এবং কংগ্রেস দুটো হচ্ছে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, আর বাকিগুলো দেখবেন যে এক একটা অঙ্গরাজ্যে বিভিন্ন স্থানীয় পলিটিক্যাল পার্টি। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা আর ব্যবধান যে একেবারে যে খুব রিভার্সাল ব্যবধান, সেটাও কিন্তু না, যে আকাশ পাতাল ব্যবধান কিন্তু তা না। হ্যাঁ, ফলে এটা এক ধরনের উগ্র চিন্তা থেকে এরকম বিশ্লেষণ মাঝে মধ্যে আসে। বিএনপি নিশ্চিহ্ন ছিল লম্বা সময় ধরে, এইরকম রিপোর্টই তো আমরা দেখতাম। ফলে এটা হচ্ছে আমাদের নিউজ অ্যানালিস্টদের একটা ট্রেন্ডও আছে, যখন যে বিজয়ী হয় তাকে মানে এত এক্সাজারেট করি আমরা, যে তখন তার যে পরাজিত, সে যে ডেমোক্রেটিক সিস্টেমে যে সাইকেলের সেকেন্ড হুইল, এই বিষয়টা আমরা ভুলে যাই। ফলে আমরা ওই স্বৈরতান্ত্রিক মানসিকতা থেকে, একনায়কতান্ত্রিক মানসিকতা থেকে আমরা বিশ্লেষণটা করে ওই যে উইনারকে আমরা খুব হাইলাইট করার চেষ্টা করি। এখন এটা আমি মানতে রাজি না। পশ্চিমবঙ্গে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সীমান্তে যাতে কোনো পুশিন না হয় সে ব্যাপারে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য শুনতে। না, পুশিন হবে না, এটা কিন্তু নতুন করে ডিক্লেয়ার দেওয়ার কথা। এটা কিন্তু পার্মানেন্ট একটা আপনার গাইডলাইন দেওয়া আছে, এবং এটা প্রতিনিয়তই কশন দেওয়া হয় বর্ডারে যারা কাজ করে। হয়তো নতুন সরকার আসছে, বাংলাদেশের জনগণের তো প্রত্যাশা থাকবে সরকারের কাছে, এটা হয়তো রাজনৈতিক একটা স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন আছে এই ধরনের, এবং ভারতও এর মধ্যে একটা সিগন্যাল পাবে যে না, বাংলাদেশ সরকার এই বিষয়টাকে সতর্কভাবে নিচ্ছে এবং সিরিয়াসলি নিচ্ছে। ফলে যেহেতু তাদের মানে আমি বলবো যে বিজেপির যে সাপোর্টার বেজ, এটা তো কয়েকটা লেভেলের সাপোর্টার বেজ আছে, এক কর্মী নির্ভর, তারপর দেখবেন যে ডেডিকেটেড কিছু মাস্তান থাকে, ক্যাডার থাকে, এবং তাদের এখানে ইকোনমির একটা ফ্যাক্টর আছে, যেমন দোকানগুলো এখন তারা দখল করবে, মার্কেটগুলো তাদের অধীনে নিয়ে যাবে। ফলে তারা কিন্তু চেষ্টা করবে সেই উগ্রতাটাকে কে কত বেশি দেখাতে পারে। এটা একটা কম্পিটিশন, মানে অসুস্থ প্রতিযোগিতাটা হয় নিজেদের মধ্যে, বিশেষ করে মাঠ দখল করা, ইকোনমিক যে ফিল্ডগুলো আছে
এবং রাজনৈতিক যে পদগুলো আছে সেগুলো দখল করার জন্য নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়। যেমন রাস্তায় দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে তাকে অসম্মান করবে, হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে, গরু থামিয়ে গরু ছেড়ে দিবে ট্রাক থেকে, এগুলো দিয়ে কি সে তার নির্দিষ্ট যে ডোমেইন আছে, এরিয়া আছে, সেই এরিয়াতে সে একটা তার অবস্থান জাহির করতে চায়। এই জাহির করার মধ্যে দিয়ে সে তার ইকোনমি এনশিওর করে এবং তার পদ এনশিওর করতে চায়। ফলে তাদেরকে সতর্ক করাটা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে, মানে এই জায়গা থেকে এই মূলত ওইটাকে সতর্ক করা দেওয়া আর কি। আরেকটা বিষয় যে এতদিন বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তিস্তার অভিন্ন পানি চুক্তি হচ্ছে না, তো এখন তো কেন্দ্রীয় সরকারের বিজেপি থাকায় মমতা এটা করছিলেন না, এখন তো বিজেপি ক্ষমতায় আসছে, এখন কি সম্ভাবনা বাড়বে কিনা, তাই না? আচ্ছা, এটা বলা হয় থাকে অ্যাপারেন্টলি, কিন্তু আমরা একটা কনভেনিয়েন্ট পজিশনে আছি, সুবিধাজনক একটা অবস্থানে আমরা আছি। কারণটা কি, আগে কেন্দ্রীয় সরকার বলতো দেখেন রাজ্য সরকার তো মানে না, আমরা কি করবো, আমরা তো চেষ্টা করছি। এই বৈপরীত্যের জায়গা থেকে বাংলাদেশ এখানে নেগোসিয়েশনে এগোতে পারতো না, এটা ঠিক। কিন্তু আপনি যদি দেখেন যে আসলে জাতিরাষ্ট্রের যে চরিত্রটা কিন্তু একই রকম। অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাজ এ হোল যে চিন্তাটা করবে তার থেকে খুব মানে দূরে গিয়ে চিন্তা করে তার কোনো অঙ্গরাজ্য পারে না সাধারণত। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো উনি চেষ্টা করেছেন যেন তার জনগণকে একটা চাঙ্গা করে রাখা, যে দেখো আমি আমার স্বার্থ দেখছি, বাংলাদেশ পানিতে মরলো না কি মরলো আমি এই বিষয় দেখছি না, তোমার দেখছি। ফলে ভোটের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করে থাকতো বলে আমরা সবসময় বিশ্লেষণ করে থাকি। এখন যদি কেন্দ্রীয় সরকার চায়, তাহলে এই আপনার প্রাদেশিক সরকার যদি মনে করে যে না ঠিক আছে, তাহলে আমাদের পানি চুক্তিটা সুষম পানি বন্টন চুক্তি, যেটা আন্তর্জাতিক নদী আইন মেনে আমরা করব, সেক্ষেত্রে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটা এক সহজ সমাধান হবে বলে আমি মনে করি না। কারণ ভারত তার গ্রেটার ইন্টারেস্টের জায়গায় যখন দেখবে যে আমার শুষ্ক মৌসুমে কতটুকু পানি দিবে না দিবে, তার ভিত্তিতে যদি তার স্বার্থ ক্ষুণ্ণ হয়, তখন আপনার এই প্রাদেশিক সরকার যদিও অ্যালাইন্ড উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা সবসময় কাজ করবে না। তবে এই জায়গায় সুযোগটা বেড়েছে বাংলাদেশের, অর্থাৎ এক্সকিউজ আগে যেভাবে দিত সেই এক্সকিউজের জায়গাটা এখন আর দিতে পারবে না। ফলে বাংলাদেশের এখন যে প্রয়োজন, যেটা সবচেয়ে বড় অভাব বাংলাদেশের, সেটা হচ্ছে নেগোসিয়েশন স্কিল। বার্গেনিং স্কিলে বাংলাদেশ প্রচণ্ড পরিমাণে দুর্বল, যেটা বাংলাদেশ এবং আমেরিকার যে চুক্তিটা হয়েছে দেখবেন নির্বাচনের 3 দিন আগে, সেই চুক্তি দেখলেও বুঝবেন যে আমাদের বার্গেনিং স্কিল প্রচণ্ড পরিমাণে দুর্বল। ফলে এখানে আমাদের প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনে। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসায় দেখলাম অনেকেই খুশি হয়েছেন, একটি বিশেষ গোষ্ঠী আর কি, যাদের কার্যক্রম আবার বাংলাদেশ আপাতত নিষিদ্ধ আছে। তো বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসায় খুশি হওয়ার কি কারণ থাকতে পারে? এটা যদি আমি খুব র ল্যাঙ্গুয়েজে বলতে চাই, এটা একটা রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় বহন করছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে আশ্রয় দিয়েছে, আপনি খেয়াল করেন বিষয়টা, যাদেরকে আশ্রয় দিয়েছে এত দ্রুততম সময়ে, তার পরাজয়ের দিনই কি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিনন্দন জানিয়ে যেতে হবে? একটা আপনার তো ভারতে আপনার যে অবস্থান, আপনি যার কথা ইঙ্গিত করছেন গাজীপুরে যে জাহাঙ্গীর সাহেব, যদি আমরা না, এগুলো তো ওপেন সিক্রেট এখন, যদি মানে এটা যেভাবে উনি কনগ্রেচুলেট করতে গেছেন, এটা আমার কাছে মনে হয়েছে অতি উৎসাহী এবং অবিবেচনাপ্রসূত এবং অদূরদর্শী একটা অবস্থান। অর্থাৎ এটা একটু সময় নিতে পারতো। অর্থাৎ আমি জানি যে রাজনীতিতে কেউ বন্ধু নয়, কেউ চিরস্থায়ী শত্রু নয়, সেই জায়গায় তাদের একটু সময় নিয়ে যদি এই কাজটা করতে, এখন এটা সমালোচনা হবে। কারণ মমতা ব্যানার্জি কিন্তু সিরিয়াসলি মানে সি শেল্টার্ড যারা এখানে বাংলাদেশ থেকে, তারা যারা ওই সীমানা পেরিয়ে গেছে। তো এখন এত তাড়াতাড়ি আমার চোখ উল্টা ফেলতে হবে, এতটা কি প্রয়োজন হয়ে গেছে? ফলে এই জন্য আমি বলছিলাম এটা এত তাড়াহুড়া করে তার প্রয়োজনে এবং তার ভবিষ্যৎ রাজনীতি শক্ত করার জন্য, এটা হয়তো সে অতি উৎসাহী হয়ে গেছে, রাজনৈতিক সিদ্ধান্তে গেছে কিনা সেটা আমরা জানতে পারি নাই। আরেকটি সংবাদ, সেটি হচ্ছে যে আমার বাংলাদেশের একদল সাংবাদিক তারা দিল্লি সফর করছেন ভারতের আমন্ত্রণে, এবং সেখানে দিল্লির যেই পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, তার সাথে তারা দেখা করেছেন এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন। তো সেখানে বাংলাদেশের যে বিগত নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটি হয়েছে সে বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। তা তিনি বলেছেন বাংলাদেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে সম্পৃক্ততা অস্বীকার ভারতের, যে ভারত
বাংলাদেশে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ছিল না বিগত মানে আওয়ামী আগের লীগের নির্বাচনগুলোতে। হ্যাঁ, আগের নির্বাচনগুলোতে। তো এটা আসলেই কতটা না, এটা বিশ্বাসযোগ্য? ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো হয় নানান লেভেলে। আপনি যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটাকে কোড করেন, আপনি দেখবেন যে প্রি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, যেটা ভারতে হচ্ছে বিজেপি সরকার কি করলো, যে আপনার ভোটাধিকার হরণ করে নিল লক্ষ লক্ষ মানুষের। এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর একটা হচ্ছে ডিউরিং দ্য ইলেকশন টাইম ইঞ্জিনিয়ারিং। সেটা হচ্ছে কি, আপনি ভোট দিতে যান নাই, কিন্তু আপনাকে দেখাবে ভোট দিয়েছেন, কিংবা আপনি যাকে ভোট দিয়েছেন সেটা আমি সফটওয়্যার এমনভাবে প্রোগ্রামিং করে রাখবো যেন আপনার এই ফিমেল এত পার্সেন্ট ভোট যদি এক্সে দিয়ে থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি ওয়াইয়ে চলে যাবে। তার মানে হচ্ছে যে ইলেকশন দিনে, ইলেকশনের সময়ে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়। আরেকটা হচ্ছে পোস্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে ফলাফল যাই আসুক, আমরা চেষ্টা করি মানে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, উন্নয়নশীল রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোতে ফলাফল উল্টে দেওয়ার একটা চেষ্টা করি। যেমন বেশ এইবার নির্বাচনে বেশ কয়েকটা আসন নিয়ে প্রশ্ন উঠেছে, এই প্রশ্নগুলো কতটা যৌক্তিক সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তাহলে ভারত কোন লেভেলের ইঞ্জিনিয়ারিং করতে পারে, তার কতটুকু অ্যাক্সেস আছে, সেই বিষয়গুলো তো বিশ্লেষণের দাবি রাখে। কারণ ভারত তো সরাসরি এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে না। ভারত যেটা করতে পারে, একটা সরকারকে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিতে পারে, যে ঠিক আছে ইলেকশন যেটা হয়েছে আমরা ওইটার কথাই মিন করেছি। হ্যাঁ, ওইটা যদি হয়ে থাকে তাহলে একটা অগ্রহণযোগ্য নির্বাচনের রেজাল্টকে, না সেটার মদত তো ছিল, আমরা সেটার সুজাতা সিংকে দেখেছি, সুজাতা সিং আসছে, চাপ প্রয়োগ করেছে। আর এগুলো স্বীকার করা তো যায় না আসলে। এগুলো পাবলিকলি যদি স্বীকার করে তাহলে ইনস্টিটিউশন টিকে না। ফলে ওনার জায়গা থেকে উনি ঠিক আছে, আর আমরা এখানে ওনাকে সমালোচনা করছি, এটাও ঠিক আছে। এবং সাংবাদিকরা প্রশ্ন করেছে এত কঠিন প্রশ্ন, হ্যাঁ, সেটাও ঠিক আছে। ফলে এই সব কিছু মিলেই তো একটা মানে একটা অ্যানালাইসিস দাঁড় হবে যে ভারতের কতটুকু সংশ্লিষ্টতা ছিল, কতটুকু ছিল না। জি, আরেকটি অন্য প্রসঙ্গে যাচ্ছি যে ইরান যুদ্ধের সমাপ্তি ঘোষণা, যুক্তরাষ্ট্রের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি $31 বিলিয়ন, মার্কিন সামরিক বাহিনী 13 সদস্য নিহত, ইরানে নিহত 3,500। তো এই যুদ্ধের কার জয় কার পরাজয় হলো, কার ক্ষতি বেশি? এখানে যদি মনে করেন যে ইরানে যদি রেজিম চেঞ্জ করতে না পারে, অর্থাৎ যারা যুদ্ধ এখানে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাদের মতো করে যদি কোনো সরকার গঠন করতে না পারে ইরানে, যেটা হয় সাধারণত, পারছে না তো। হ্যাঁ, পারছে না। তার মানে যুদ্ধে আপনি তো কয়েকটা ক্যাটাগরিতে যদি চিন্তা করেন, তাহলে কে হারলো কে জিতলো আপনি ক্যালকুলেশনটা মিলিয়ে ফেলতে পারবেন। তারপর দ্বিতীয়ত কথা হলো যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা কিভাবে থাকবে। আর তৃতীয়ত হচ্ছে যে আপনার মিডল ইস্টে যে রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলোর ফাংশনিং কীরকম থাকবে, এইগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তখন দেখা যাবে যে এখানে যুক্তরাষ্ট্রের জয় তো নাই, মানে পরাজয় আমরা গণ্য করতে পারি। আর একটা ব্যাপার এখানে দেখেন যে এতে করে কি বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য যেটা আছে এখন মোরল সেটা কি কমবে কিনা? ওইটা ওই জায়গায় রাশ টানার একটা সুযোগ তৈরি হয়েছে। আমি বলি এটা যে এই যুদ্ধ একটা মানে এই আগুনের মধ্যেও একটা হয়তো আশার আলো আমরা দেখি, যেটা হচ্ছে যে একটা শক্তির ভারসাম্য, একতরফা শক্তি থেকে আপনাদের একটা ব্যালেন্স অফ পাওয়ার যেন মানে তৈরি হয়। এই তৈরি হওয়ার সুযোগটা তৈরি হয়েছে এই জায়গায়। আর সবচেয়ে বড় কথা দেখবেন যে যুক্তরাষ্ট্র কিন্তু বারবার বলছে যে আমরা শান্তির কাছাকাছি, শান্তি চুক্তির কাছাকাছি, এবং তারাই মেডিয়েটর সেট করছে। ফলে এখানে যুক্তরাষ্ট্রের একটা দুর্বল অবস্থান খুবই স্পষ্ট হচ্ছে। ফলে এখানে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হওয়া, এবং যুক্তরাষ্ট্র অযাচিতভাবে যেভাবে হস্তক্ষেপ করে একটা রাষ্ট্রের মানে আপনার যে সভরেন্টির উপরে, এটা এই 21st সেঞ্চুরিতে খুবই মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে চলে যায় মূলত। বণিক বার্তার একটি শিরোনাম করেছে তারা, মূল্যস্ফীতি আবারও 9% ছাড়ালো। দেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন খাদ্য এবং খাদ্য বহির্ভূত উভয় খাতেই ব্যয় চাপ অব্যাহত থাকা, এবং জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর আমদানি ব্যয় বেড়েছে, যা আভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধির কারণ হচ্ছে। ওই আপনি যে লাস্ট কারণটা বললেন, ওইটি হচ্ছে মূল কারণ। অর্থাৎ আপনার যখন জ্বালানি সংগ্রহ, আমাদের সব কিছু তো জ্বালানির সঙ্গে সংশ্লিষ্ট, উৎপাদন এবং আপনার যে এভরিডে আপনার ট্রান্সপোর্টেশন সব কিছু কিন্তু জ্বালানি নির্ভর। ফলে জ্বালানির উপর যখন আপনার রেস্ট্রিকশন চলে আসে, আর জ্বালানি মূল্য বৃদ্ধির সাথে সাথে, যেমন যুক্তরাষ্ট্রে কী হয়েছে আপনি দেখুন, যুক্তরাষ্ট্রেও কিন্তু এই যে শান্তি চুক্তিতে আসতে বাধ্য হচ্ছে এই একটা কারণে। তার যে আমি বলেছিলাম যে যত বেশি সৈন্য সংখ্যা মানে নিহত হবে এবং তার ইকোনমি যতটা দুর্বল হবে,
সে তত দ্রুততম সময়ে এই যুদ্ধ থেকে রিট্রিট করবে, মানে তো পলায়ন করবে। তো বাংলাদেশেও এটার প্রভাব পড়েছে। বাংলাদেশ তো আর আইসোলেটেড কোনো দেশ না, আমরা আরও বরং অন্যান্য দেশের চেয়ে বেশি এখানে ইম্প্যাক্ট পড়ার কথা, কারণ আমাদের টোটালটাই প্রায় ম্যাক্সিমাম হচ্ছে আমদানি নির্ভর অর্থনীতি। এই আমদানি নির্ভর অর্থনীতির জন্যই মূলত এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। জি, দৈনিক নয়া দিগন্তের একটি খবর, সেটা হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির দ্বৈত চাপ, বাড়বে জীবনযাত্রার ব্যয়। তো এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো কতটা যুক্তিযুক্ত? না দেখুন, বিদ্যুতের দাম বাড়ানো, তারপর আপনার পে স্কেল দেওয়া, এই এবং আপনার শেয়ার মার্কেটের যে স্থিতিশীলতা, এই সবগুলো হয় কি জানেন, একটার সাথে একটা কানেক্টেড। এই কানেকশনের জন্য এই জন্য বলা হয় যে যেই স্টেক হোল্ডারগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, তাদের একসাথে বসে আলোচনা করে এই একটা ব্যালেন্সিং এবং রিস্ট্রাকচারিং করা উচিত। কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো যেগুলো এগোতে পারে না, তার অন্যতম প্রধান সমস্যাটা হচ্ছে, দেখবেন এখন হঠাৎ করে তেলের দাম কোম্পানি বাড়াচ্ছে, অর্থাৎ তেল মন্ত্রণালয় বাড়িয়ে দিবে, বাণিজ্য মন্ত্রণালয়, হ্যাঁ জ্বালানি মন্ত্রণালয়। আবার দেখবেন যে পে স্কেলের যে অর্থ, মানে আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি, সে তার মতো করে চিন্তা করছে। এই যে আইসোলেটেডলি চিন্তা করতে দেয়াটা, এটা হচ্ছে সরকারের এক ধরনের চরম ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় আপনার আমার সবার উপরে পড়ে যায়। ফলে এখানে কালেকটিভলি দেখতে হবে যে যেই স্টেক হোল্ডারগুলো একটার সাথে একটা কানেক্টেড, গ্যাসের দাম বাড়ালে কত বাড়াবে, সেটা আপনার সারের দাম কি পরিমাণ বাড়ছে, এই প্রত্যেকটার সঙ্গে একটা কি সামঞ্জস্য রেখে প্রপোর্শনেট একটা ক্যালকুলেশন করে তারপর একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজে যাওয়া উচিত। তাদের আরেকটি শিরোনাম, গলার কাঁটা 68 বিদ্যুৎ কেন্দ্র, আদানি ও জয়েন্ট ভেঞ্চার সহ বিদ্যুৎ আমদানিতে 3 মাসই ভর্তুকি প্রয়োজন, 18,538 কোটি টাকা। তো এই যে গলার কাটা 68 বিদ্যুৎ কেন্দ্র, এটা আমরা দীর্ঘদিন ধরে এই যে সমালোচনা, সেম কাহিনী এটাও দেখেন অ্যাডহক ভিত্তিতে। আমার ওই সময় ক্রাইসিস, আমি আদানির উপরে নির্ভরশীল হলাম এবং সেই সময়টাকে আমার সাময়িক সমাধান দিল, কিন্তু আমার উপরে আপনার স্থায়ী কিন্তু সমাধান দেয়নি, যে আদানির কথা আমরা এতদিন ধরে সমালোচনা করে আসছিলাম। চড়া মূল্যে কিনতে হয়েছে এবং সাময়িক সমাধান দিয়েছে, সাস্টেনিং কোনো সমাধান দেয়নি। ফলে এই ধরনের সমাধানে যাওয়া যাবে না। আমাদের কিছুটা যদি কষ্ট করতে হয়, সাময়িক কষ্ট করব, কিন্তু আমাদের লং টার্ম একটা যেন ডেভেলপমেন্ট এবং সাস্টেনেবিলিটি আসে, সেই জায়গায় সরকারকে চিন্তা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে, আজকের মতোই এখানেই বিদায় চাইব আপনার কাছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে এক সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভ সকাল।